পুলিশ ফাইল। সাতটা রুম ছাড়ছেন তো? ঠিক আছে স্যার। হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ, আমি সমস্ত বিল টিল সব রেডি করে রাখবো। রতন, রতন, বলুন স্যার। বলছি যে কিছু স্ন্যাক্স নিয়ে 103 নম্বর রুমে যাবি, লাঞ্চ অর্ডারটা নিয়ে আসবি ঠিক 2:30 নাগাদ। লাঞ্চটা কিন্তু ওই রুমে পৌঁছে দিবি, ঠিক আছে? আর শোন, ওরা কিন্তু ঠিক সন্ধ্যে 7টায় চেক আউট করবে। ঠিক আছে স্যার। আরে 8টা বেজে গেছে, রুম নম্বর 103-এর কাস্টমারের তো রুম ছেড়ে দেওয়ার কথা, এখনো ছাড়লো না তো। আশ্চর্য, ফোন ধরছে না। রতন, রতন, বলুন স্যার। হ্যাঁ রে রতন, রুম নাম্বার 103-এর কাস্টমার বললো না যে সন্ধ্যে 7টার সময় রুম ছেড়ে দেবে? আরে 8টা তো বেজে গেছে। ফোন করুন। আর ফোন তো করেছি, ধরছে না। আরেকবার করুন না, বাথরুমে ছিল হয়তো। এই দুজনে একসঙ্গে? হতেই পারে, আরেকবার ফোনটা করুন না। ঠিক আছে। কি হলো, ধরছে না? না, লে হালুয়া। এক কাজ করতো, তুই বলছো গিয়ে দেখ। আমি যাচ্ছি। হ্যাঁ দেখ। স্যার, স্যার। যা বাবা, হলোটা কি? ম্যানেজার হোটেলের কর্মচারীকে সেই রুমে পাঠান এবং দরজায় ধাক্কা মেরেও কোনো লাভ হয় না। এবার উদ্বিগ্ন ম্যানেজার হোটেলের সিসিটিভি ফুটেজ দেখেন এবং সঙ্গে সঙ্গে ডুপ্লিকেট চাবি দিয়ে ওই রুমের দরজা খুলে তারা ভেতরে ঢোকেন। সিসিটিভির ফুটেজে কি দেখেছিলেন ম্যানেজার এবং রুমে ঢুকেও বা কি দেখেন তারা? আজ একটি রোমহর্ষক ঘটনা ঘটেছে কলকাতার টেকনোসিটি থানা অঞ্চলের একটি হোটেলে। পুলিশ সূত্রে জানা যায় যে আজ টেকনোসিটি থানা অঞ্চলে 103 নম্বর রুমে এক দম্পতি উঠেছিলেন। তাদের আজ সন্ধ্যায় ঘর ছেড়ে দেওয়ার কথা ছিল, কিন্তু রাত 8টা বেজে যাওয়ার পরেও তারা ঘর না ছাড়ায় হোটেল ম্যানেজারের সন্দেহ হওয়াতে তারা ডাকাডাকি করে সাড়া না পেয়ে সিসিটিভি ফুটেজে দেখতে পান যে বিকেল 4:30 নাগাদ ওই ঘরের পুরুষটি হোটেল থেকে বেরিয়ে যাচ্ছেন। সঙ্গে সঙ্গে ডুপ্লিকেট চাবি দিয়ে ঘর খুলে দেখা যায় হোটেলের বিছানায় মৃত ও প্রায় নগ্ন অবস্থায় পড়ে আছেন একজন মহিলা। তার সারা দেহ ক্ষতবিক্ষত। পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে যে ওই মহিলার নাম ইতি ঘোষ, বাড়ি ঝাড়গ্রামে, বয়স আনুমানিক 35। সঙ্গের পুরুষটির নাম হোটেলের রেজিস্টারে লেখা অনুযায়ী কাজল ঘোষ। তারও ঠিকানা দেয়া রয়েছে ঝাড়গ্রামেরই। তারা স্বামী স্ত্রী কিনা এখনো পর্যাপ্ত প্রমাণ পায়নি পুলিশ। ওরা কি গতকালই আপনাদের হোটেলে এসে উঠেছিল? হ্যাঁ স্যার। কদিনের জন্য রুম বুক করেছিল? স্যার গতকালের জন্যই। তার মানে মাত্র একদিনের জন্য? হ্যাঁ ম্যাডাম, ওরা গতকালই বলেছিল যে সন্ধ্যে 7টার সময় ওরা রুম ছেড়ে দেবেন। বেশ, খাতায় কি বলে এন্ট্রি করেছিলেন? হাজব্যান্ড ওয়াইফ? হ্যাঁ স্যার। ডিটেলস এটা যা ওনারা দিয়েছিলেন আমি তাও একবার ভেরিফাই করে নিচ্ছি। আচ্ছা, ঠিকানা কোথাকার দিয়েছিলেন? স্যার ওই ঝাড়গ্রাম। সেটাই দেখছি। আচ্ছা, নাম হোটেলের রেজিস্টার খাতায় যেটা লিখেছিলেন সেটাই? হ্যাঁ স্যার। ডলি, তুমি এই ডিটেলসগুলো নিয়ে একটু ফলো আপ করো। মেবি সব কিছু ফলসও হতে পারে, নাম ঠিকানা সব ভুলও হতে পারে। আর ইমিডিয়েটলি ঝাড়গ্রাম পিএসকে একবার কন্ট্যাক্ট করো। স্যার মানে ওনাকে একটা আধার কার্ডের জেরক্স কপি দিয়েছিলেন। ও, তাহলে আসল নাম হতে পারে, তাও তুমি একবার চেক করে নাও। ওকে স্যার। হ্যাঁ, এবারে বলুন তো। স্যার, ঠিক আছে। স্যার, বলো ডলি। ভদ্রমহিলার
পিএম রিপোর্টটা এসে গেছে। গুড, দেখি। এলোপাথাড়ি কোনো ধারালো জিনিস দিয়ে মহিলাকে কোপানো হয়েছে। প্রথমে গলা কাটা হয়েছে, তারপর মহিলার মুখের ওপর এলোপাথাড়ি কোপ চালিয়েছে। ধারালো জিনিস বলতে স্যার ওই ভাঙা মদের বোতলটা দিয়েই? হ্যাঁ তাই, এই তো রিপোর্টে পরিষ্কার বলছে যে বোতলের কানায় লাগা ব্লাড স্যাম্পল আর মহিলার ব্লাড স্যাম্পলের টেস্ট রেজাল্ট সেম। পুন্টগুলো দেখে মনে হচ্ছে তীব্র আক্রোশে খুনি এই কাজটা করেছে। ঠিক তাই। সিসিটিভি ফুটেজে লোকটাকে 4:30 নাগাদ হোটেল থেকে লুকিয়ে বেরিয়ে যেতে দেখা গেছে। তার মানে কি স্যার? হয়তো ওই লোকটাই খুন করেছে। হয়তো কেন, আই এম শিওর ওই লোকটাই মার্ডারার। ডলি, ইমিডিয়েটলি যদি এই লোকটাকে আমরা অ্যারেস্ট করতে পারি তাহলে কিন্তু এই মার্ডার মিস্ট্রি সলভ হয়ে যাবে। আমি সিসিটিভি ফুটেজ থেকে পাওয়া লোকটার ছবি সার্কুলেট করে দিয়েছি স্যার। গুড জব। এখন ওই মহিলার বাড়ির লোকেদের খুঁজে বার করে ইমিডিয়েটলি আমাদের কথা বলতে হবে ডলি। কি বলছেন কি আপনি? আমি ঠিকই বলছি স্যার। আপনি ভেবেচিন্তে বলছেন তো? আপনি কিন্তু যার বিরুদ্ধে অভিযোগ করছেন সে আপনার। জানি স্যার, আর জানি বলেই বলছি। এ কাজ ও ছাড়া আর কেউ করতে পারেন। আর কেন এই কথা বলছি একটু আগেই তো আপনাকে সবটাই খুলে বললাম। আচ্ছা, মোবাইল কি সঙ্গে করে নিয়ে গেছে? হ্যাঁ স্যার, ফোন করেছিলাম, ফোনটা সুইচ অফ। আচ্ছা, নাম্বারটা দিন। সুইচ অফ, তার মানে পালিয়েছে। ঠিক আছে, আপনি এখন বাড়ি যান। আমার খুব ভয় করছে স্যার, ও আমাকেও না খুন করে দেয়। আমার বাচ্চা আছে স্যার। অত সহজ নয়, ভয় পাবেন না। আমরা আছি কি করতে। আপনি নিশ্চিন্তে বাড়ি ফিরে যান, আমার লোক আপনার বাড়ির উপর নজর রাখবে। হ্যাঁ নমস্কার, টেকনোসিটি পিএস থেকে এসআই চৌধুরী বলছি। গুড মর্নিং, আমি ঝাড়গ্রাম পিএস থেকে এসআই রবি কুমার বলছি। হ্যাঁ হ্যাঁ বলুন। আচ্ছা, আপনাদের থানা এলাকায় একটা হোটেলে মার্ডার হয়েছে, যেটা নিউজ হয়েছে। হ্যাঁ, মহিলাকে খুব ব্রুটালি ভাঙা মদের বোতল দিয়ে মার্ডার করা হয়েছে। হ্যাঁ, ওই কেসটার ব্যাপারে আমি আপনাকে কিছু বলতে চাই। ও তাই নাকি? বলুন। আর হ্যাঁ, আমি ওই লোকটার মোবাইল নাম্বার পেয়ে গেছি। গুড, নাম্বারটা দিন। ওকে মিস্টার চৌধুরী, আমি নতুন কোনো আপডেট পেলে আপনাকে জানাচ্ছি। ওকে মিস্টার কুমার, আমি আপনার সাথে যোগাযোগ রাখছি। থ্যাংক ইউ। ঝাড়গ্রাম থানায় দায়ের করা এক মহিলার অভিযোগের সঙ্গে কি সম্পর্ক ছিল কলকাতার হোটেলে নৃশংসভাবে খুন হওয়া এই মহিলার সঙ্গে জানবো। তবে তার জন্য আমরা কয়েকটা বছর পিছিয়ে যাব। কলকাতায় খুন হওয়া ইতি ঘোষ একজন সুখী সংসারিক গৃহবধূ, স্বামী সন্তান নিয়ে সুখের সংসার তার। এ কি, তুমি ব্যাগ গোছাচ্ছ যে বড়, বেরোচ্ছ নাকি? হ্যাঁ। মানে এই যে তুমি বললে দিন 15 থাকবে। উপায় নেই, বলেছিলাম হয়তো। কিন্তু উপায় নেই মানে? সমর ফোন করেছিল, একটা বড় অর্ডার এসেছে। আজই আসানসোলে গিয়ে পার্টির সাথে দেখা করে কথা বলতে হবে। রাগ করো না ইতি। না না, আমি কেন রাগ করব? আমার আগে তোমার কাছে কি বা আসে যায়? তুমি থাকো তোমার কাজ নিয়ে। তোমার কাছে তো তোমার ব্যবসাটাই সব। ব্যাপারটা বোঝার চেষ্টা করো লক্ষ্মীটি, এতগুলো টাকার ব্যাপার। টাকাই তোমার কাছে সব, তাই না? আমি মান্টি আমরা কিচ্ছু না তোমার কাছে। তোমরাই তো আমার সব, তোমাদের ভালো রাখবো বলেই তো খাটি। টাকাটাই জীবনে সব নয় অশোক। বাঁচতে গেলে জীবনে আরো কিছু প্রয়োজন আছে। যাকে এসব কথা বলে তোমাকে কি লাভ? তুমি তোমার ব্যবসা নিয়েই থাকো। ইতি শোনো। আচ্ছা অশোক, বলো তো, শেষ কবে আমরা একসাথে ঘুরতে বেরিয়েছি? আমরা দুজনে একসাথে বসে গল্প করেছি?
অশোক, আমি তোমার স্ত্রী। আচ্ছা অশোক, বলো তো শেষ কবে তুমি আমাকে আদর করেছিলে? আমি জানি আমি তোমাকে সময় দিতে পারি না। এসব কথা প্রত্যেকবার বলো না তো। তোমার কাজই তোমার কাছে সব। শোনো অশোক, একটা মেয়ের টাকা পয়সা সুখ স্বাচ্ছন্দ্য থেকেও তার স্বামীর সঙ্গ চায়। সেসব আর তোমাকে বলে কি লাভ? তুমি থাকবে তোমার কাজ নিয়ে। ধ্যাৎ। ইতি, ইতি শোনো, ইতি, ইতি শোনো। আমি বেরোচ্ছি, গিয়ে ফোন করে নেব। স্কুলে যাবে, ভালো করে পড়াশোনা করবে, ঠিক আছে? সমস্ত টিচারের কথা শুনবে আর নোটগুলো কিন্তু ঠিকঠাকভাবে নিয়ে নেবে, ঠিক আছে? ধ্যাত্তেরিকা, ভালো লাগে না। এই জুতো ছেঁড়ার আর সময় পেল না। এখানে কোনো মুচিও দেখছি না, সেই তেমাতার মোড়ে যেতে হবে। আবার তো স্কুলটাও দেরি হয়ে যাচ্ছে রে মান্টি, কি করি বলতো? খালি পায়ে চলো। এই গরমের মধ্যে খালি পায়ে যাব? কি বলিস বলতো? মহা মুশকিলে পড়ব। কি হলো? আমাকে চিনতে পারছেন না? আরে আমি আপুর বাবা। আপনার ছেলে আর আমার ছেলে তো একই স্কুলে পড়ে। হ্যাঁ মা, আঙ্কেল আপুর বাবা। ওই দেখুন, আপনার ছেলে ঠিক আমাকে চেনে। কি হয়েছে, জুতো ছিঁড়ে গেছে? আরে কি কাণ্ড বলুন তো। হ্যাঁ বুঝেছি। আসুন আসুন, বাইকে উঠে আসুন। আগে ওকে স্কুলে ছেড়ে দিয়ে তারপরে তেমাতার মোড় থেকে জুতো ছাড়িয়ে নেবেন। আপনি মানে? আরে অত সংকোচ করছেন কেন? আসুন আসুন, একটা বিপদে পড়েছেন তাই। না না, আপনার দেরি হয়ে যাবে। আরে কিসের দেরি? আমি রোজ আপুকে স্কুলে পৌঁছে বাজার করি, তারপর বাড়ি ফিরি। কিচ্ছু দেরি হবে না। আসুন আসুন, এসো। কি তোমার নাম কি? নীলাদ্রি ঘোষ। আরে বাস, হ্যাঁ আমিও তো ঘোষ। আমার নাম কাজল ঘোষ। আমি ইতি, ইতি ঘোষ। বাহ, খুব ভালোই হলো, আলাপ হয়ে গেল। আরে নিন নিন, স্কুলে দেরি হয়ে যাচ্ছে। আসুন আসুন, আরে বাইকে উঠে পড়ুন। উঠুন উঠুন উঠুন, আসুন, উঠে পড়ুন উঠে পড়ুন। হ্যাঁ হ্যাঁ, আপনি উঠুন। হয়েছে? কি ছেলেকে পৌঁছে এলেন? হ্যাঁ। আরে আমার একটু দেরি হয়ে গেছে। বলছি 5 মিনিট দাঁড়ান না, আমি ওকে ছেড়ে দিয়েছি, তারপর নিশিদের দোকানে চা খাওয়া যাবে। এখন? কেন, তাড়া আছে? না তা নেই। তাহলে দাঁড়ান, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ কি গো, চুপ করে আছো যে? কি ভাবছো? কিছু না। কিছু না বললে হবে? তখন থেকে দেখছি চুপ করে দাঁড়িয়ে আছো।
আরে মুখটা তো শুকনো লাগছে কেন? শরীর খারাপ? না গো। তাহলে মন খারাপ? কি হয়েছে আমায় বলা যায় না? আসলে আমি বুঝেছি। একটা কথা বলবো ইতি? বলো। সব কিছু ভুলে যাও, মনে কোনো দ্বিধাদ্বন্দ্ব রেখো না। আমরা দুজনে দুজনকে ভালোবাসি, সেটাই যথেষ্ট। তোমার স্বামী সন্তান আছে, আমারও তো বউ ছেলে আছে। দেখো, আমরা তো তাদের অবহেলা করছি না। আমরা সংসারের দায়িত্ব সঠিকভাবে পালন করছি। তাহলে আমরা দুজনে দুজনের মধ্যে যদি একটু ভালোবাসা, একটু আশ্রয়, একটু ভরসা খুঁজে নেই, তাতে কারো কোনো ক্ষতি নেই। আসলে আমি খুব একা কাজল। কে বলেছে তুমি একা? আমি তো আছি। সত্যি, তুমি যদি আমার জীবনে না আসতে তাহলে আমি খুব অসহায় বোধ করতাম। আরে এই তো আমি তোমার সঙ্গে আছি। হ্যাঁ, আমরা দুজনে দুজনকে ভালোবাসি, তাই না? আচ্ছা কাজল, আমরা কি কোনো অন্যায় করছি, কোনো পাপ করছি? কেন এসব কথা ভাবছো ইতি? আমরা তো কারো কোনো ক্ষতি করছি না। আমরা দুজনে মিলে দুজনকে নিয়ে বুক ভরে নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করছি মাত্র। এতে পাপ কোথায়? ও মা, তুমি? মা মা, বাপি বাপি এসছে। তুমি যে আসবে কোনো ফোন করলে না তো? সারপ্রাইজ। ও বাপি, আমার জন্য কি এনেছো? এই দাঁড়া তো, তোর বাপি এইমাত্র আসলো। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। এই 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 এটা কি? ও বাপি, ফুটবল। ফুটবল এনেছো? ব্যাস, এবার ঘর ধরে কি অবস্থা করে দেখো, সব ভেঙে চুরে একসা করবে। আরে না না, মান্টি লক্ষ্মী ছেলে, ঘরে না মাঠে গিয়ে খেলবে, তাই না মান্টি? হ্যাঁ বাপি, এবার আমি ছাদে গিয়ে খেলি। যা। তুমি ওকে যেতে বলে দিলে, এবার ছাদে গিয়ে শুরু করবে। থাক না, থাক। তাড়াতাড়ি নামবি, স্নান করতে হবে। তুমি চা খাবে তো? হ্যাঁ, তা একটু খাবো। বসো, আমি করে আনছি। আরে কোথায় যাচ্ছ? বসো না, কতদিন পরে তোমায় দেখলাম, একটু গল্প করি। থাক, আগে হাত পা ধুয়ে নাও, শীত পড়েছে, গিজারটা অন করে নিও। চাটা করে আনি, তারপর গল্প হবে। হ্যালো। কি গো, কোথায় ছিলে? কোথায় আবার থাকবো, বাড়িতেই আছি। ফোন ধরছিলে না কেন?
আরে রান্নাঘরে ছিলাম, ফোন করলে কেন বলো? এমনি তোমার গলাটা শোনার ইচ্ছে করছিল তাই। এই শোনো, ও না বাড়ি ফিরেছে। হ্যাঁ, কোনো খবর না দিয়ে? হ্যাঁ, এখন কদিন ফোন করো না, আর দেখাও করতে পারবো না। কিন্তু আবার কিন্তু কিসের? কতদিন থাকবে জানি না। দূর, ভাল লাগে না। এইটুকু তো মেনে নিতেই হবে সোনা। তোমার সঙ্গে ফোনেও কথা বলতে পারবো না? তুমি করো না, আমি ভাগ বুঝে ফোন করবো, তখন কথা হবে। হ্যাঁ, এখন রাখছি। শোনো না, বলছি যে শোনো না, ও ডাকছে, এখন আমি রাখছি, পরে কথা হবে। হ্যাঁ, তুমি একদম ফোন করো না কিন্তু। হ্যাঁ, লাভ ইউ সোনা। লাভ ইউ টু। রাখছি। दूर। सिमरन, अंधे रिश्तों से कुछ हासिल नहीं होगा। इस दूसरे आदमी के लिए तुम्हें अचानक सब कुछ गंवाना पड़ सकता है। अगर तुम जानबूझकर अनदेखा कर रही हो तो क्या कहूं, तुम्हें तरस आता है। तुम्हें क्या लगता है कि तुम छुप छुप कर उससे मिलती रहोगी और तुम्हारे पति को कभी पता नहीं चलेगा? लाख कोशिशों के बावजूद भी हमारी होशियारी हमें ढक नहीं सकती सिमरन। कभी ना कभी तो नंगा कर ही देती है ना। सिमरन, अंधे रिश्तों से कुछ हासिल नहीं होगा। इस दूसरे आदमी के लिए तुम्हें अचानक सब कुछ गंवाना पड़ सकता है। টাকাই তোমার কাছে সব, তাই না? আমি, মান্টি, আমরা কিচ্ছু না তোমার কাছে। তোমরাই তো আমার সব, তোমাদের ভালো রাখবো বলেই তো খাটি। কতদিন করে তোমায় দেখলাম, একটু গল্প করি। কি রে, যা করছিস ঠিক করছিস তো? জানি না, আমি কিচ্ছু জানি না। জানি না বললে হবে? তুই কি বাচ্চা মেয়ে? বিশ্বাস করো, আমার এইসব আর কিচ্ছু ভালো লাগছে না। তাই আমি কি করব এখন? কেন এখন আমাকে জিজ্ঞাসা করছিস কেন? তোর নিজের জীবনকে অকারণে জটিল করেছিস তুই। এখন সেই জট তোকেই ছাড়াতে হবে। কিভাবে? নেকা আমি বলে দেবো? কেন, তুই নিজে বুঝতে পারছিস না? আমি বুঝতে পেরেছি, আমার ভুল আমি সংশোধন করবই। আমি তোমাকে ছাড়বো না, আর তোমাকেও আমায় ছাড়তে দেব না। কাজল, একটু ঠান্ডা মাথায় ভেবে দেখো। না, একটা কথা কান খুলে শুনে রাখো,
আমাকে যদি ছেড়ে যাওয়ার চেষ্টা করো বা ছেড়ে যাওয়ার কথা ভাবো, তাহলে এতে না, এতে তোমার আমার সব কিছু, হ্যাঁ সব কিছু রেকর্ড করা আছে। কাজল, যদি আমাকে ছেড়ে চলে যাও না, সব কিছু সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করে দেব। কাজল, আমার ছেলের দিব্যি। এবার ভাবো তুমি কি করবে? যদি আমাকে ছেড়ে চলে যাও না, সব কিছু সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করে দেব। কাজল, আমার ছেলের দিব্যি। ইতি, এ কি কাঁদছো কেন? কিছু না। কি হয়েছে আমাকে বলো। কি হয়েছে আমাকে বলো। আমি অন্যায় করেছি গো, পাপ করেছি। ইতি, কি বলছো তুমি? ঠিকই বলছি। আমি তোমার সাথে বিশ্বাসঘাতকতা করেছি। কি বলছো? আমি কিছুই তো বুঝতে পারছি না, তুমি আমায় খুলে বলো। সব শুনে আমাকে তুমি ক্ষমা করতে পারবে তো অশোক? তুমি ভুল করেছো, তুমি সংশোধন করতে চাইছো, তাতে তাতে তো ক্ষমা করাই উচিত। সব শোনার পর তুমি আমাকে আর একটা সুযোগ দেবে তো? ইতি, ইতি, তুমি আমায় খুলে বলো কি হয়েছে, বলো। ইতি, কেঁদো না ইতি, যা হওয়ার হয়ে গেছে, ভুলে যাও। তুমি আমাকে ক্ষমা করতে পেরেছো বলো? ইতি, তুমি আমার স্ত্রী, আমার সন্তানের মা, তুমি একটা ভুল করেইছো, তার জন্য অনুতপ্ত, তাতে ক্ষমা না করার কিছু নেই। ছি ছি ছি, ও এমন কাজ করতে পারে? আমি বিশ্বাসই করতে পারছি না। আপনার স্বামী যদি আমার স্ত্রীকে কোনো রকম ঝামেলায় ফেলে, তাহলে কিন্তু আমার থেকে কেউ খারাপ হবে না, এটা বলে দিয়ে গেলাম। এমনকি ইতির স্বামী আবার ব্যবসার প্রয়োজনে বাইরে চলে গেলে সে ফোন করে দেখা করে ইতিকে বোঝায় যে যেহেতু ইতি তাকে ছেড়ে চলে যাবে বলেছিল, তাই রাগে দুঃখে সে এমনটা করেছে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো যে কাজলের কথায় ভুলে গিয়ে ইতি আবার তার সঙ্গে মেলামেশা শুরু করে দেয়। কি হয় তারপর? আমি সত্যি তোমার সঙ্গে যা করেছি
অন্যায় করেছি ইতি। ঠিক আছে, বাদ দাও ওসব কথা। একটা কথা বলবো? বলো। তুমি কিছু মনে করবে না তো? বলোই না। দেখো, আমি বুঝতে পারছি আমরা যা করেছি সেটা ঠিক নয়, কিন্তু আমাদের ভালোবাসাটা তো মিথ্যা নয়। বলো, আমি কি ভুল বললাম? তুমি কি আমায় ভালোবাসো না ইতি? বাসি তো কাজল। আমাদের সম্পর্ক হয়তো আর আগের মতো থাকবে না, আর রাখতে পারবো না। তোমার হাজব্যান্ড, আমার বউ সবই জেনে গেছে, তাই বলছিলাম। কি হলো, থামলে কেন? চলো না দুজনে মিলে একদিন কোথাও একটা নিরিবিলিতে কাটাই, শেষবারের মতো। যাবে? কোথায়? এখানে কোথাও না। তাহলে কি হলো, চুপ করে আছো কেন? কোথায় যাবে বলো? কলকাতা। কি রুম পছন্দ হয়েছে? হ্যাঁ। আচ্ছা, আমি স্নানটা সেরে আসছি। হ্যাঁ যাও। হ্যালো, রিসেপশন। হ্যালো স্যার, বলুন। 103 নম্বর থেকে বলছি। আমরা 2:30 নাগাদ লাঞ্চ করব। আচ্ছা আচ্ছা, 2:30 নাগাদ তো? হ্যাঁ। ওকে স্যার। বলছি স্যার, আপনার ডাইনিং এসে খাবেন নাকি রুমে পাঠিয়ে দেবো? রুমেই পাঠাবেন। আর হ্যাঁ, এখন কিছু স্ন্যাক্স, মানে ওই চিকেন পকোড়া টকোড়া থাকলে পাঠিয়ে দিন তো। ওকে স্যার, আমি এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি। আরেকটা কথা। বলুন স্যার। বলছি আমরা 7টার সময় রুম ছেড়ে দেবো। 7টায় রুম ছাড়ছেন তো? হ্যাঁ। ঠিক আছে স্যার। হ্যাঁ, আর আপনি কিন্তু বিল রেডি রাখবেন। হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ, আমি সমস্ত বিল টিল সব রেডি করে রাখবো। তুমি কি করছো? বুঝতে পারছিস না? তুমি আমাকে এখানে মারবে বলে নিয়ে এসেছো? এই তো বুঝতে পেরেছি। আমার দোয়াই, তুমি আমাকে ছেড়ে দাও। ছেড়ে দেবো তোকে? আমি তোমার কি ক্ষতি করেছি? তুমি আমাকে মারবে কেন? থানায় গিয়ে আমার নামে এফআইআর করে আমাকে অপমানিত করিসনি? তোর স্বামী শালা গিয়ে আমার বউকে শাসিয়ে এসেছে, থানায় বসে আমাকে মুছ লেখা লিখতে হয়েছে। তুমি যে বললে এই বডি যখন পাওয়া যায় ভদ্রমহিলার, সেই বডিটা পুরো উলঙ্গ অবস্থায় পাওয়া যায় এবং অত্যন্ত পুল অফ ব্লাডের মধ্যে, সারা ঘরের মধ্যে রক্ত বিচ্ছিন্ন বিক্ষিপ্ত অবস্থায় ছিল এবং অত্যন্ত নৃশংসভাবে বোতলের কানা দিয়ে, অর্থাৎ কাঁচের বোতল ভেঙে সেই দিয়ে ছিন্ন ভিন্ন করা হয় ওনার বডিকে। সেতে তার থেকে প্রতিহিংসার একটা প্রমাণ পাওয়া যায়। প্রতিশোধ নেবার জন্য খুন করে হোটেলের কর্মীদের চোখে ধুলো দিয়ে পালিয়ে গেলেও সিসিটিভি ফুটেজে কাজল ঘোষকে দেখে শনাক্ত করে পুলিশ, এবং টিভিতেই ঘটনা দেখে তার স্ত্রী ঝাড়গ্রাম থানায় অভিযোগ দায়ের করায় পুলিশের পক্ষে তাকে গ্রেপ্তার করা আরও সহজ হয়। পরকীয়ার সম্পর্ক কখনোই পজিটিভ হয় না, এই ঘটনা সেটা আরো একবার প্রমাণ করে। সবথেকে বড় কথা হলো, নিজের ভুল বুঝতে পেরে আবার সেই একই ভুল করাটা ইতি দেবীর একেবারেই উচিত হয়নি। দুজনের সম্পর্ক নষ্ট হয়ে গিয়েছিল, তারপরও কাজলকে আবারও বিশ্বাস করাটা কাল হলো ইতি দেবীর জীবনে। আপনাদের উদ্দেশ্যে একটাই কথা, যে সতর্ক থাকুন অবৈধ সম্পর্ক থেকে, কারণ অবৈধ সম্পর্ক হলো চোরা বালির মতন, তার উপর কিন্তু দাঁড়ানো যায় না, ডুবে যেতে হয়।